বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকে কিছু কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করছি এই কারণে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে মূলত সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলিমদের জন্য। বাঙালি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা 1947 সালে তৎকালীন মহান নেতা শেরে বাংলা একে ফজল হক, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী এবং তৎকালীন সময়ে এদের যে সহযোদ্ধা ছিলেন বা সহযোগী ছিলেন বা মন প্রাণ দিয়ে এদেরকে অনুসরণ করতেন, তিনি হলেন তাদের মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুসলিম লীগের সঙ্গে তিনি সেই দিল্লি পর্যন্ত বিভিন্ন সমাবেশে অংশগ্রহণ করেছেন হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর সঙ্গে। এই যে একটা ভূখণ্ড তৈরি হলো এবং একে ফজল হক, যিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, তার মনে ইচ্ছা ছিল এবং 1947 সালে যখন তিনি লাহোর প্রস্তাব করেন সেখানে স্টেটস ঘোষণা দিয়েছিলেন যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে হবে স্টেটস, এবং এর ফলে ইন্ডিয়ার মধ্যে কিছু কিছু অঞ্চল, কাশ্মীর সহ, হায়দ্রাবাদ সহ, বাংলাদেশ সহ আলাদা আলাদা মুসলমানদের রাষ্ট্রসমূহ গঠিত হবে। কিন্তু তৎকালীন পাকিস্তানি লিডার, মুসলিম লীগ প্রধান মোহাম্মদ আলী জিন্না, উনি এই স্টেটস থেকে এস কেটে দিয়ে শুধু পাকিস্তান করেছিলেন এবং পূর্ব বাংলাকে তার অন্তর্ভুক্ত করেছিলেন। সে যাই হোক, কথা সেখানে নয়। দেখা গেছে যে স্বাধীনের পর থেকেই পাকিস্তানের ছিল অনবরত সেনা শাসন। এখনো পাকিস্তানে যে শাসন আছে তারা বৈশ্বিক চাপে তারা সেনারা ক্ষমতা যেতে পারে না, কিন্তু সমস্ত জনগণকে শাসন এবং শোষণ করছে সেনাবাহিনী। আজকে দীর্ঘ 16 বছর এক নায়ক শেখ হাসিনার কারণে যে একটি রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশে দেখা গিয়েছে, সেখানে স্বাভাবিকভাবেই জনবিস্ফোরণের মাধ্যমে সেখানে একটি সাময়িক সরকার প্রতিষ্ঠিত হয়েছে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে, এবং স্বাধীনতার পর থেকে শুরু করে দীর্ঘ 1975 সাল পর্যন্ত বঙ্গবন্ধু তিরোধানের পূর্ব পর্যন্ত আপনারা জানেন যে পাকিস্তানি যে দোসর, তারা চেষ্টা করে যাচ্ছিল যে পাকিস্তানের সঙ্গে একটি ঐক্য সৃষ্টি করা, সংযুক্তি সৃষ্টি করা। এই সৃষ্টি করতে যে তারা কি করেছে, যে মিডল ইস্টের যে সমস্ত দেশগুলোতে এখন প্রচুর বাঙালি মুসলমানরা কাজ করে, তার পথটা তারা রোধ করে রেখেছিল, এবং যার কারণে 74 সালে দুর্ভিক্ষ থেকে শুরু করে বাংলাদেশ বিভিন্ন ধরনের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পতিত হয়েছিল। এবং বলা হয় যে রয়ের কাজ, যা জাসদ তৈরি করে দেওয়া স্বাধীনতার পরপরই, সেই উদীয়মান যে ছাত্র নেতারা, তাদের মধ্যে অনেকেই সেই জাসদ তৈরি এবং তার সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে বিপর্যস্ত করে তোলে। যাই হোক, পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এবং বাকশালের
যে শাসন, সেখান থেকে আবার বহুদলীয় শাসনের দিকে এগিয়ে যায় দেশ। আমি সংক্ষেপ করার চেষ্টা করছি এবং আমাদের সেনাবাহিনীকে ধীরে 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 একটি শক্তিশালী বাহিনীতে পরিণত করার চেষ্টা করা হয়েছে। এটা এরশাদের সময় হয়েছে এবং যে স্বৈরশাসক শেখ হাসিনা, তার সময় এটিকে অনেক অনেক বড় করা হয়েছে। 4 স্টার জেনারেল করা হয়েছে, সম মর্যাদার নেভি এবং এয়ারফোর্স করা হয়েছে এবং বাহিনীকে শক্তিশালী করার জন্য যা কিছু করা দরকার সবকিছুই করার চেষ্টা করেছে শেখ হাসিনা। এবং ফ্রান্স থেকে যে ফাইটার বিমান আনার কথা হচ্ছিল, সেটি সমাপ্তির আগেই তাকে বিদায় নিতে হয়েছে। এখন আমাদের এত বিশাল সেনাবাহিনী কেন দরকার, এই প্রশ্নটা আসতে পারে। আবার যদি আপনি দ্বিতীয় বিশ্বের যুগের দিকে তাকান, দেখবেন যে অক্ষশক্তি, সেটা ইতালি, জার্মান এবং জাপান নিয়ে গঠিত হয়েছিল। তারা যুদ্ধে শোচনীয় পরাজয়ের পরে এখনো আমেরিকান সৈন্য জাপান, জার্মান এবং ইতালিতে রয়ে গেছে এবং সেই যুদ্ধের খরচ তারা দিয়ে চলছে। এই কথা কেন বললাম এই কারণে যে যুদ্ধের মাধ্যমে বা যুদ্ধে বিজয় লাভ করে আপনি সেটা করে ফেলবেন, এটি সম্ভব না। আমরা বাঙালি মুসলমানরা কাশ্মীর বা ফিলিস্তিন হতে চাই না। আমরা এমন একটি উদাহরণ তৈরি করতে চেষ্টা করব যে একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ কিভাবে একটা উন্নত দেশের দিকে যেতে পারে। আমাদের টার্গেট হওয়া উচিত তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এরকম। এবং আমি মনে করি যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে যারা জয়েন করেন, তারা দেশের শ্রেষ্ঠ সন্তান। শুধু দৈহিক অবয়বে নয়, তাদের মেধার তালিকার প্রথম দিকের যে সন্তানেরা, তারাই এখানে যান। কাজেই তাদেরকে কোনো ক্রমেই, কারণ দেখা গেছে যে একজন লেফটেন্যান্ট জেনারেল পাকিস্তানে গেলেন এবং পাকিস্তানের সাথে যেন হঠাৎ করে একটা মহরমের মতো চালু হয়ে গেল, এটার কোনো যৌক্তিকতা নাই। হ্যাঁ, পাকিস্তান যদি অবগ্রস্ত কোনো দেশ হয়, আমরা অবশ্যই সাহায্য করতে পারি, সেই ব্যাপারে কোনো কিছু বলার নাই। কিন্তু পাকিস্তানে অনুকরণ করে যদি বাংলাদেশের জনগণকে সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনীর লোকেরা বিভেদ সৃষ্টি করে, সেটি কাম্য নয়। এবং আচরণগতভাবে পাকিস্তানের সাথে সৌহার্দ্য মানেই ওদিকটাতে প্রথমেই সবারই নজর পড়বে। আমি মনে করি যে বাংলাদেশের সেনাবাহিনীর সুসন্তানেরা অবশ্যই গণতান্ত্রিক পথে এবং এ দেশটিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কথা বলার মধ্য দিয়ে, যে কথাটা বলতে দেয়নি স্বৈরশাসক বিগত দিনে, একটি ভালো লক্ষ্য রেখে এগিয়ে যাবে দেশটি। অর্থনৈতিক দিকতে তো অবশ্যই, কিন্তু দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে এমন কোনো একটি দলকে পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বা এমন গোষ্ঠীকে যে ওইটাকে মৌলবাদী গোষ্ঠী বলে চিহ্নিত করে থাকে পশ্চিমা বিশ্ব। আশা করি তারা চিন্তা চেতনায় মৌলবাদী নন। এটা চিন্তা করা এক জিনিস, আর বাস্তবতা আর এক জিনিস। কারণ দেখা যাবে যে আমাদের যে আল কোরআনের যে প্রথম সূরা আছে, সূরা বাকারাতে বলা আছে যে এই যে ধর্মের গ্রন্থ, এই ধর্মগ্রন্থ হলো কাদের জন্য? যারা কোনো প্রকার
তর্ক না করে যুক্তিগ্রাহ্য কোনো কিছু না করেই এই বাণীকে যারা বিশ্বাস করেছে তারাই হলো মুসলিম, তারাই ইসলামপন্থী। কাজেই ধর্মের সাথে ইসলাম ধর্মের সাথে যৌক্তিক আলোচনা বা বিজ্ঞানের সাথে সম্পর্কিত করা অনুচিত, করলে হবে না, আল্লাহকে পাওয়া যাবে না, সেটা ভিন্ন প্রসঙ্গ। এখন এদের মাধ্যমে যদি আমরা দেশ পরিচালনার চিন্তা ভাবনা করি, এটি যেমন কোনো গ্রহণযোগ্যতা বহন করে না, একই সঙ্গে এই বর্তমানে যিনি আমাদের প্রধান উপদেষ্টা আছেন, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন শান্তিতে। কাজেই বাংলাদেশের মানুষ হবে শান্তিকামী, সেদিকেই তিনি নিয়ে যাবেন। বিভক্তি নয়, ঐক্য, এদিকেই আমাদেরকে নিয়ে যেতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রচুর লোক আমরা জানি যে জাতিসংঘে কাজ করে। আমরা এই যেহেতু আমাদের দেশে কাজের পরিমাণ খুবই কম, জনসংখ্যা বেশি আছে, আমরা সারা পৃথিবীতে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূস, তিনি শান্তির জন্যই নোবেল প্রাইজ পেয়েছেন। বাংলাদেশেও শান্তি স্থাপন করণে ওনার অন্যতম দৃষ্টি থাকবে। যেমন আমাদের আরও সাবমেরিন থেকে শুরু করে ডেস্ট্রয়ার, এগুলা কেনা দরকার আছে এবং আকাশ সীমার জন্য দরকার আছে। তবে এটা কার জন্য? ইন্ডিয়া বা বার্মার জন্য না, আমরা যুদ্ধ চাই না। বার্মাকে অবশ্যই চাপে রাখতে হবে, কারণ সে অলরেডি অনেক ফাউল কাজ করেছে, এবং ইন্ডিয়ার সাথে ন্যায্য অধিকার। কিন্তু উদ্দেশ্যটা কি, টার্গেটটা কি? টার্গেটটা হলো এই যে আমাদের যে সশস্ত্র বাহিনী আছে, এই বাহিনীর লোকগুলাকে দক্ষ করে তোলা, পৃথিবীকে পরিচালনার উপযোগী করে তোলা এবং একত্রে কাজ করা। বলে একত্রে কাজ করা কি? হ্যাঁ, একত্রে আমাদের যে এশিয়ার এই পূর্বাঞ্চলে এখন চায়না এবং ইন্ডিয়া দুইটি বৃহৎ শক্তি, আমরা দুইটির সাথেই বন্ধুত্ব করব এবং আমাদেরকে তাদের সহযোগী হিসাবে বা সহকর্মী হিসাবে বা কাছাকাছি দেশ হিসাবে শক্তিশালী করে তুলব। এইটাই থাকবে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য। এখানে কারোর সাথে প্রভুত্ব করতে হবে আমাকে, এই যে অ্যাটিচিউডটা, এই অ্যাটিচিউড বা মনোভাবটা খারাপ। অনেকেই আছে আমাদের কি বলে, নতুন নতুন অর্ধশিক্ষিত মাওলানা আছেন, যারা এগুলো বুঝেই হোক না বুঝেই হোক আল্লাহর নাম বইলা এমনভাবে কথাবার্তা বলে যে মনে হয় ওনরা সব কিং বা লর্ড হয়ে গেছে এবং চায়না এবং ইন্ডিয়াকে কন্ট্রোল করতে পারে। এখানে উল্লেখ্য এই যে যেই দেশগুলোতে এখনো আমেরিকার সৈন্য আছে, যেমন জাপান, ইতালি, জার্মানি, এবং পরমাণু অস্ত্র তৈরির অধিকার তাদের এখনো নাই, একই সঙ্গে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করতেছে। একই মঞ্চে এদের নেতারা একসাথে দাঁড়ায় কথাবার্তা বলতেছে, প্ল্যান করতেছে। তবে আমরা কেন চায়না এবং ইন্ডিয়ার সাথে একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে নিতে পারবো না আমাদের দেশকে? আমাদের প্রথমেই এই চিন্তাটা করতে হবে এবং আমাদের স্বার্থ সবসময় আগে দেখতে হবে। এবং আমাদের যে সেনাবাহিনী আছে, সশস্ত্র বাহিনী আছে, এরা নিজস্ব যে সমস্ত আমাদের অস্ত্র আমরা কিনব, সেটা নেভি হোক, এয়ারফোর্স হোক, সেনাবাহিনী হোক, যাতে পৃথিবীর যেই সমস্ত দেশগুলোতে গোলযোগ আছে আমরা আমাদের সেই অস্ত্রসমূহ ব্যবহার করতে পারি। এই কারণে যে ওখান থেকে আমরা ভাড়া পাই, আমাদের সৈনিকরা ওখানে কাজ পায়। এই সমস্ত কারণে আমরা আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীকে আরো বেশি শক্তিশালী করব। কিন্তু এদের মনোভাব যদি হয় এই যে না, এই যে এই সম্পদ করতে কিন্তু লোন দেয়
না গিফট করে কখনই আপনি যখন ওই দেশটির পক্ষে কাজ করবেন, কিন্তু আমরা তা করতে চাই না। তা আমাদের দেশের সাধারণ জনগণের করের টাকায় বা অংশগ্রহণকৃত টাকায় আমরা এই সমস্ত জিনিসগুলো কালেক্ট করব। কেন করব? এই কারণে যে আমাদের দেশটা আরো স্বাবলম্বী হোক। আমাদের দেশের সশস্ত্র বাহিনীতে যারা আছেন তারা যেরকম এক একটা সম্পদ আমাদের দেশের, তারা উন্নয়নেও এগিয়ে আসবেন তাদের দক্ষতা ক্ষিপ্রতা দিয়ে। এবং এই কারণে আমাদের যে সকল ইকুইপমেন্টস বা আমাদের নেভি বা আমাদের যে এয়ার ফোর্সের যে সক্ষমতা, এটা আমরা এমনভাবে বাড়াবো যে জাতিসংঘের প্রয়োজনে আমাদের যে কোনো ইউনিট উইথ উইপন্স, যে কোনো সন্ত্রাস সারা পৃথিবীতে দমনের সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আমাদের উদ্দেশ্যটা হবে এরকম। আমাদের উদ্দেশ্যটা আমি এখানে এক্সাম্পল হিসেবে নিয়ে আসতেছি, পাকিস্তানের মতো হবে না, বরং আফগানিস্তানকে অনুসরণ করা যেতে পারে এই অর্থে যে দেখুন, আফগানিস্তান কিন্তু চায়না এবং ভারতের সাথে, চায়নার সাথেও তার বর্ডার আছে, ভারতের সাথে সামান্য একটু বর্ডার আছে, কিন্তু ভারত দিয়ে তার যত আমদানি রপ্তানি এগুলো সে পাকিস্তান দিয়েও করতে পারে, কিন্তু পাকিস্তানের সাথে এত সাহায্য সহযোগিতার পরেও কিন্তু তার সম্পর্ক ভালো হয় না। এটা আফগানিদের কারণেই হোক বা পাকিস্তানিদের কারণেই হোক, সেটা আমাদের বিবেচ্য না। কিন্তু এই যে মুসলিম মুসলিম দেশ হিসাবে গলাগলিটা কিন্তু পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের নাই, কারণ তারা একে অপরকে বোম্বিং অলরেডি করা শুরু করছে। কাজী আফগানিরা দেখেন এখানে অনেকখানেই সচেতন, তারা একেধারে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রাখতেছে, আবার চায়নার সাথে সুসম্পর্ক রাখতেছে, রেখে তারা কিন্তু ঠিকই একটা ব্লকড আইল্যান্ড হয়েও, ব্লকড একটা কান্ট্রি হয়েও তারা তাদের দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। সেদিক থেকে আমাদের আছে অফুরন্ত সম্ভাবনার একটা দেশ বাংলাদেশ। আপনারা জানেন যে আমাদের সমুদ্র উপকূলে প্রচুর চর অঞ্চল তৈরি হচ্ছে, জেগে উঠছে নতুন নতুন চর, যদিও এগুলো ডুবে যাওয়ার কথা ছিল পানির নিচে, আপনার পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে, কিন্তু সেটি না হয়ে বরং বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। তো এখন আমাদের দেশে যে নৈর্ব্যক্তিক শাসন বা এই যে দলীয় চাপ সৃষ্টি না করার জন্য বলেছি যে আমাদের দেশে মোট 24টি স্টেটে পরিণত করতে হবে, যাতে যার যার এলাকা শেষে শাসন করতে পারে। দিনাজপুরের যে জনগণ, মানে পুরাতন দিনাজপুর, রংপুরের যে জনগণ, তারা তাদের যে লিডারকে ভালোবাসে বা তাদের যে নিয়ন্ত্রণ, তাদের যে পুলিশ বাহিনী, হ্যাঁ, তাদের যে ছোটখাটো কি বলে জজ কোর্ট এবং হাইকোর্টের যে বিচার ব্যবস্থা, এগুলা তারা যাতে তাদেরটাই করতে পারে, তাদের দেশের আইন তারা করতে পারে। আমেরিকার মতন, আমেরিকায় 50টা স্টেট আছে, আমরা সেখানে 24টা করি। আমাদের জনসংখ্যা বেশি, আবার সবাই একটু মাতবাড়ি করতে চায়, একটু নেতা হইতে চায়। সমস্যা কি? সমস্যার কিছু নাই। তা আমাদের দেশের যে সৌহার্দ্য গণতান্ত্রিক পরিবেশ, এগুলা রক্ষার স্বার্থেই এখন আমাদের দেশে আছেন এক শান্তির দূত বা শান্তির প্রতীক, কিন্তু তার সময় দেখা যাচ্ছে সংঘর্ষ এবং দ্বন্দ্ব এগুলো সব চলে আসছে, এবং যেই চিন্তা চেতনার ভিতরে এক ধরনের মৌলবাদী শক্তি তার পাশে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে, এবং কিছু লোক আরো বেশি উচ্ছৃঙ্খল হওয়ার চেষ্টা করতেছে এবং মনে করতেছে ভারত শত্রু। কিন্তু এই যে এডুকেশন দেওয়া যে ভারত আমার শত্রু নয়, বা আমাদের দেশের কিছু লোক যে ভারতকে আমাদের দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে আসে, সেটা থেকে কিভাবে আমার দেশের লোককে আমি সচেতন করব, সেটাই হইল উদ্দেশ্য। আর একটা হলো, আমি এখানে 24টি স্টেটের কথা বলছি এই কারণে, আমাদের পাশে যে সমস্ত স্টেটগুলো আছে ইন্ডিয়ার, যদিও দেখা গেছে যে এর আগে একটা বক্তব্যে আমাদের শান্তির প্রতীক প্রফেসর ডক্টর ইউনুস বলেছেন যে তা আমাদেরকে অস্থিতিশীল করতে গেলে তার যে 7 সিস্টার্স আছে তারাও অস্থিতিশীল হয়ে পড়বে। আমি মনে করি যে আমাদের যে প্রধান উপদেষ্টা, তিনি শান্তির প্রতীক, তিনি এই কথাটা হয়তো কথার পৃষ্ঠে কথা হিসেবে বলেছেন,
কারণ আমাদের কোনো গ্যাঞ্জাম বা কারোর সাথে শত্রুতার দরকার করে না। এই কারণে বরং আমাদের যে জনগণ তাদেরকে আরো বেশি সচেতন, আরো বেশি শিক্ষিত করে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এই যে বললাম যে আমাদের যে 24টি স্টেট করার দরকার আছে, তখন দেখা যাবে যে আমাদের যে প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলো হবে, তারা তার পাশের যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে, তারা বিভিন্ন প্রেক্ষাপটে যে সমস্ত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপরীতে কাজ না করে, যে সমস্ত আইটেমগুলো, সেগুলো নিয়ে তারা নিজেরা নেগোসিয়েশন করবে, বর্ডারকে কন্ট্রোল করবে। যেমন পশ্চিমবঙ্গের সাথে কন্ট্রোল করার জন্য, কথা বলার জন্য আমাদের স্টেটের যে প্রধান থাকবে সে কথা বলবে। আবার অসমের সাথে কথা বলার জন্য দেখা গেল আরেকজন স্টেট প্রধান থাকবে আমাদের। সেভাবে ত্রিপুরার সঙ্গে কথা বলার জন্য আরেকজন থাকবে, মিজোরামের সঙ্গে কথা বলার জন্য আরেকজন থাকবে। এরকম যে নোয়াখালী স্টেট তো ইজিলি এটা করা সম্ভব, কারণ নোয়াখালীর টেরিটরিটা এখন অনেক অনেক বড়, সমুদ্রের চরাঞ্চল পড়ে আছে। এটাকে নিলে এইখানের যে উন্নয়নটা করা সম্ভব। এক সিঙ্গাপুরের যে আমাদের বাংলাদেশের হাজার হাজার লোক কাজ করতেছে, তো এইরকম বিশাল সম্ভাবনার দেশ বাংলাদেশ, সেটা করা সম্ভব। মহেশখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, এই সমস্ত জায়গায় যদি আমরা একটু নজর দেই সততা সহ, যেখানে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়েছে যে আমাদের ভিতরে সততাটা কাজ করে নাই। কাজেই এই যে আমরা নোয়াখালীতে এমনি এখন 1 নম্বর ধনী জেলা হয়েছে, কিন্তু এটাকে যদি আমরা স্টেটে পরিণত করি, অনেকে বলবে যে খরচ বেশি আসবে। খরচ বেশি না, এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে আমার যে স্টেটের যে মুখ্যমন্ত্রী হবেন, তিনি লুঙ্গি পরে যাবেন। তার যদি মনে করেন যে তিনি ওইটাকে লুঙ্গিকে জাতীয় তার এলাকার পোশাক মনে করেন, ভালো মনে করেন, সেটা পরে যাবেন। তিনি দেশীয় যানবাহনে চড়ে তার এলাকায় ঘুরবেন, তার এলাকার কাজ করবেন। এই যে একটা ক্ষমতায় যাওয়া এবং চুরি করে বড়লোক হওয়া, বিদেশে বাড়ি করা বা অন্য কিছু করা, এই অ্যাটিটিউড থেকে আমাদের সুন্দর মনমানসিকতা বের হয়ে আসতে হবে। আমি আশা করব যে, এবং সরকার আঞ্চলিক নয়, লোকাল স্থানীয় সরকার নির্বাচনের জন্য এখন উঠে পড়ে লেগেছেন। কারণ এক ধাক্কায় সমস্ত যে কি বলে স্থানীয় যে নির্বাচিত প্রতিনিধি যারাই ছিলেন, তাদেরকে তারা বের করে দিয়েছেন, বা তাদেরকে সব এক অর্ডারে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে। এখন যদি করতে হয়, এই 24টি স্টেটে অন্তত 7 জন বা 8 জন জনপ্রতিনিধি নির্বাচন তারা ইচ্ছা করলে দিতে পারেন। তারা সংস্কার বলতেছেন, সংস্কার তো আসলে কিছুই হবে না, এটি একটি অন্যরকম কাহিনীর দিকে চলে যাচ্ছে। কাজে যাই হোক, আমার বক্তব্য সেখানে নয়। আমার বক্তব্য হলো যে বাংলাদেশে কিভাবে সুদৃঢ় করা যায়, এই কারণে, এবং যে গ্লোবাল যে সিচুয়েশনগুলো ছিল, আপনি বেশি দূরে যাওয়ার দরকার নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং আমেরিকা এবং জাপান, জার্মান, ইতালির যে চিত্রটি দিলাম, এই চিত্রটির উপর নির্ভর করে আমাদের কি করণীয় আছে, আমাদের বৈদেশিক অবস্থা বা লোকালে কি হওয়া উচিত, কি ধরনের সম্পর্ক হওয়া উচিত চায়না এবং ইন্ডিয়ার সাথে এবং পাকিস্তানের সাথে কোনো ধরনের ইয়াতে আমাদের যাওয়া উচিত না, বা যাওয়ার কোনো কারণ নাই। এই কারণে একটা দরিদ্র দেশ এবং আর্মি ব্যাকড একটা দেশ, এখন পর্যন্ত সে খুব দুরবস্থার মধ্যে আছে। সেখান থেকে অবশ্যই আমাদের ওই যাদের চিন্তা চেতনা পাকিস্তানমুখী, পাকিস্তানের শত্রু না, পাকিস্তানকে দরকার হয় হেল্প করেন, কিন্তু পাকিস্তানের কোনো কিছু যদি ফলো করেন, দেশটা ধ্বংসের দিকে চলে যাবে, দেশটা ধ্বংসের দিকে যেতে বাধ্য। বরং পররাষ্ট্রনীতিটা আপনি আফগানিস্তানেরটা দেখেন, সে দুইটি যে বিশাল দেশ আছে আমাদের, বিশাল শক্তি আছে আমাদের এশিয়াতে, ভারত এবং চায়না, দুজনের সাথেই তারা সুসম্পর্ক রেখে তাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কাজে আমাদেরকে ওই পাকিস্তানি গান গাওয়ার কোনো সময় নাই। আমাদের যেটা করতে হবে সেটা হইল এই
ইন্ডিয়া এবং চায়নার সাথে সুন্দর সম্পর্ক করে আমার দেশটা এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমরা যে কামলা দিতেছি, এই কামলা আর কতকাল দিব? আমাদের দেশে এসে মানুষ কামলা দিবে। এইভাবে আসুন আমরা দেশটাকে গড়ি। আমি মনে করি এখনো সময় আছে। আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানরা প্রথমেই যায় সশস্ত্র বাহিনীতে এবং তারা সঠিক সিদ্ধান্ত নেবে, এই দেশে আবার জনগণের হাতে তুলে দেবে নেতৃত্বের জন্য। এবং তার জন্য প্রথমেই যে জিনিসটা দরকার তা হলো এই যে আসুন আমাদের দেশটাকে প্রথমেই এমপি ইলেকশন বা সংসদীয় ইলেকশনটা দিয়ে দেশটাকে আন্তর্জাতিক পর্যায়ে আমরা নিয়ে যাই। সংস্কার করা যাবে। সংস্কার যে কোনো একটি দল বা গ্রুপ তার সংস্কার কি করতে হবে এটার নিয়ে ম্যান্ডেটের জন্য জনগণের কাছে যেতে হবে, তারপর এটা পাশ করাতে হবে। সে অনেক দীর্ঘ প্রক্রিয়া। সেই প্রক্রিয়া না যেয়ে এখনই যেভাবেই হোক বাংলাদেশে 7 দিন 8 দিন বা 10 দিন পর্যায়ক্রমে ইলেকশনটা দিতে হবে। যে বলছে না এককভাবে ইলেকশন, মানে একদিনে ইলেকশন, না, এটা কোনো কথা না। অন্তত বর্তমানে যে 8টি বিভাগ করে রাখছে, 8টি বিভাগে 8 দিনে ইলেকশন, অথবা 8 দুগুণে 16 দিনে ইলেকশন, অথবা 16 দুগুণে 32 দিন ইলেকশন করলে তো আমাদের সময় নেই বা সমস্যা নাই। কিন্তু ইলেকশনটা অবশ্যই সুন্দর হতে হবে, সুশৃঙ্খল হতে হবে এবং এমনভাবে করতে হবে যাতে এটা একটি মানে ইতিহাস হয়ে থাকে যে ইলেকশনটি সুন্দর হয়েছে, স্বচ্ছ হয়েছে এবং প্রত্যেকটা মানুষ তার ভোটের অধিকারটা বাস্তবায়ন করতে পেরেছে। এই জন্য 8 থেকে 30 দিন করেন ইলেকশনটা এরকমভাবে, এবং এটি অবশ্যই 3 থেকে 6 মাসের মধ্যে করা দরকার। এবং এই যে একটা অস্থায়ী সরকার, অস্থিতিশীলতা বা এই যে মানুষের মেনে নেওয়ার একটা প্রবণতা চলতেছে, এই প্রবণতাটা হয়তো অনেক দিন কন্টিনিউ করানো সম্ভব হবে না। তখন অবশ্যই রাষ্ট্রকে আবার সেই খারাপ আচরণ করতে হবে তার জনগণের সাথে বিভিন্ন কারণে। কাজে আসুন যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।